আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা তোমাদেরকে একদম গুছিয়ে গুছিয়ে ভেক্টরের প্রকারভেদ সহ সবগুলো বিষয় খুব ক্লিয়ারলি পড়িয়ে দিয়েছি এবং আমি মনে করি আমরা যে কনসেপ্টটা তোমাকে বিল্ড করে দিয়েছি এটা যদি তুমি ফলো করতে পারো, তোমার পড়াশোনা করতে সিলেবাসটা শেষ করতে খুব অল্প সময় লাগবে। এর পাশাপাশি তুমি মেডিকেলের প্রিপারেশনটাও হবে, এইচএসসির প্রিপারেশনটাও হবে, গোল্ডেন এ প্লাসও পাবা, মেডিকেলে চান্সও পাবা এবং ঢাকা মেডিকেল কলেজে আসবা। এটাই তো আমার উদ্দেশ্য তোমাদের প্রজেক্ট ডিএমসিয়ানে। সো প্রজেক্ট ডিএমসিয়ানের আমরা আজকে দ্বিতীয় ক্লাস ভেক্টরের ওপর, যে এইখানে আমরা ভেক্টরের আরও ভিতরে যাব। ভিতরে বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা এখন দেখবো যে ভেক্টরের যোগ বিয়োগের কথা বলেছি, ভেক্টর যোজনের অনেকগুলো সূত্র বলেছি। আমরা বলেছি যে ভেক্টর যোজনের অনেকগুলো নিয়ম আছে যেগুলো ভেক্টর এর নিয়মে করতে হয়, সাধারণ যোগে করতে হয় না। অর্থাৎ আমরা যখন আগে পড়তাম যে আমাদের যদি বলতে হলো 3 + 4, তখন আমরা কত বলে ফেলতাম 3 + 4 মানে 7, কিন্তু ভেক্টরের নিয়ম অনুযায়ী 3 + 4 মানে 5। বুঝতে পেরেছ? সো এই নিয়মগুলো কি, সেগুলোই আজকে আমরা খুব ভালো করে জানবো। তোমরা ভাইয়ার ক্লাস করার পর মূল বইটা একটু খুলে দেখবা, প্রশ্ন ব্যাংকগুলো খুলে দেখবা, অন্যান্য প্রশ্নগুলো খুলে দেখবা। এবং আমি তোমাদেরকে সব সময় উৎসাহিত করি, ভাইয়া নিজে নিজে চিন্তা করো, সবগুলো প্রশ্নের উত্তর ভাইয়া করে দিবা, তুমি লিখে নিবা, এটা করবা না। বরঞ্চ ভাইয়া তোমাকে ধরাই দিব যে এই প্রশ্ন এভাবে করতে হয়, তখন তুমি বুঝে যাবা এবং তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর কিছু সমস্যা তো সমাধান করতে হবে পারবা, আর কিছু সমস্যা কিন্তু ঝামেলায় পড়বা যে ভাই এইটা তো একটু অন্যরকম নিয়ম। এটাই হয়, এটাই তোমাকে এক্সপেরিয়েন্স করে তুলবে। না হলে তুমি যদি একটা ফর্মুলায় সবগুলো ভাইয়া করে দেয়, তুমি ওই ফর্মুলা ফলো করো, একটু এদিক করে দিলে, একটু ভাষা চেঞ্জ করে দিলে, একটু সাইন চেঞ্জ করে দিলে তুমি আর পারবা না, যেটা বেশিরভাগ শিক্ষার্থী আমাদের সমস্যা। সেই জন্য যখন তুমি নিজে নিজে করবা, এর পরবর্তীতে একটু যখনই আটকাবা, ভাইয়ের সাথে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কন্ট্যাক্ট করে ফেলবা যে ভাইয়া বইয়ের এই ম্যাথটা আমি বুঝিনি, এটা বুঝিনি, তোমার বন্ধুবান্ধব তোমাকে হেল্প করবে, ভাইয়ারা তো আসি। সো ঠিক আছে, তো সবগুলোই আমরা ওইখানে করব। এখন চলো আমরা প্রথমেই দেখে আসি আজকে ভেক্টর রাশির মান নির্ণয়। যে কোনো একটা ভেক্টর রাশির মান আমরা কীভাবে নির্ণয় করতে পারি খুব সহজে, আমরা গত ক্লাসে এগুলো দেখিয়েছি, তারপরে একটু দেখানোর চেষ্টা করি। আমাদের একটা ভেক্টর রাশি এরকম দেওয়া থাকে, এগুলো বিভিন্ন দিকের। আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর ওর সরণ, বা যেটা বুঝায়, এটা যদি সরণ হয় সরণ, অন্য কিছু হইলে অন্য কিছু, তাহলে আমরা অবস্থান ভেক্টর বলতেছি। সো অবস্থান ভেক্টর বললে আমরা এটার অবস্থান বুঝাচ্ছি, তাহলে আমাদের জন্য এটাই হচ্ছে অবস্থান ভেক্টর যদি বলি। তাহলে এটা এক্স অক্ষ বরাবর কত 2 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক এবং জেড অক্ষ বরাবর 4 একক গেছে। আর আমরা জানি আই জে কে এগুলো সবগুলোই কি ভেক্টর, আয়ত একক ভেক্টর। তাহলে এই ভেক্টরটা যদি আমরা মান নির্ণয় করতে চাই, আমরা কীভাবে মান নির্ণয় করতে পারি তোমরা জানো। ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তাহলে আমরা যদি এটা দিই, তাহলে এটা ধরো 2 একক এখানে গেল, 1 2 একক এখানে আসলো, আর ওয়াই অক্ষ বরাবর এটা 3 একক গেল, তাহলে 1 এইভাবে যদি আমরা দিই 1 2 3, ধরো এখানে গেল, তাহলে এটা হচ্ছে ওর এক্স আর ওয়াই অক্ষ বরাবর ওর পজিশান, এক্স আর ওয়াই অক্ষ বরাবর ওর পজিশান। আমরা যদি এটাকে অবস্থান ভেক্টর হিসেবে এটা লব্ধি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের জন্য এটা খুবই সহজ। সেটা হলো এই অক্ষ বরাবর হচ্ছে এক্স এর মান, এই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই এর মান। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো তখন আমরা প্রথমেই লিখতে পারি এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, কার মান এইটা আমরা পাচ্ছি, এইটার মান, ও লব্ধির মান, লব্ধি আমরা ধরো আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, ওকে, এটা প্রথমটা। এবার আসো সেকেন্ড, ও জেড অক্ষ বরাবর আবার গেছে কত 4 একক। সো আমরা জেড অক্ষ বরাবর মানে হলো কিন্তু এটা কিন্তু একটা সারফেস, তাহলে জেড অক্ষ বরাবর মানে হলো এখান থেকে ও এরকম দাঁড়াবে, এরা কিন্তু পরস্পর লম্ব, তাই না? সো এটা যদি হয় এই এক্স আর ওয়াই অক্ষ যদি হয় এরকম, জেড অক্ষ বরাবর ও এরকম দাঁড়াবে। সো আমরা আবার ওকে দাঁড় করাইলাম, ঠিক আছে, এই জায়গাটাতে। এটা করার পর আমরা আবার একটা পেলাম। এখন তোমাদের কাছে মনে হইতে পারে আমি এটাকে আরেকটু মুছে দিই, তাহলে তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে বিষয়গুলো বোঝানো, কেননা আমাদের 3D তো,
ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, জেড অক্ষ বরাবর আমরা এটাকে একটু এভাবে দিই যাতে এভাবে উঠছে। ধরো এই হচ্ছে জেড অক্ষ বরাবর 3 একক 4 একক 4, অর্থাৎ এই বরাবর ও 4 একক গেছে, এই বরাবর এভাবে দাঁড়ানো। এখন তুমি যদি একটা ত্রিভুজ হিসাব করো তখন তুমি বুঝতে পারবা এই জায়গাটাতে হিসাব করো। দেখো এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, কিন্তু ত্রিভুজটা হবে এরকম মূলবিন্দুগামী এরকম। এবার তুমি দেখো তাহলে আমরা যে ত্রিভুজটা পেলাম একটু আগে যে ত্রিভুজটা পেলাম তার অতিভুজ হচ্ছে এটা আর স্কোয়ার, আর এই যে মানটা পেলাম এটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের কে এর মান। সো এটা হচ্ছে 4 একক, আর এটা তাহলে হচ্ছে আমাদের নতুন অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি। এটা ভাইয়া বললো 90 ডিগ্রি, না বললো 90 ডিগ্রি, এই প্রত্যেকটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি। সো এটা ভাইয়া এমনিতেই 90 ডিগ্রি, এটা এরকমভাবে দাঁড়ানো আর কি। ভাইয়া হেলানো দিয়েছি যাতে তুমি বুঝো যে এটা ওই দিকে এক্স অক্ষ জেড অক্ষ বরাবর, ওকে, নট এই অক্ষ বরাবর। এবার এখান থেকে তাহলে এইটার মান হচ্ছে আমাদের পুরো ভেক্টরটার মান। সো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে আমরা এই জায়গাটাতে এটা পাই, আমাদের এই ক্ষেত্রে আমরা ইয়েতে পাই তাহলে আর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই আর স্কোয়ার মানে হলো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটার ওপর রুট ওভার বসাইলে আমরা এ এর মান পাই। সো আমরা বলতে পারি এ ইকুয়াল টু এখানে যে এককগুলো থাকবে, ধরো আমরা যদি এভাবে করি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে এর মান হবে এভাবে আমরা দুটো দিয়ে এর মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যে কোনো একটা মিসিং, এটা নাই, সো এটা হারাই যাবে, খুব সহজ। এই হচ্ছে আমাদের প্রথমত যে কোনো ভেক্টরের মান যদি আমাদের নির্ণয় করতে বলে আমরা এইভাবে নির্ণয় করব, একদম সহজ, যা সহগগুলো বর্গ করে যোগ করে দিলে রেজাল্টটা পেয়ে যায়, যেটা এই ক্ষেত্রে আমরা দেখেছি। এটা যখন আমরা একটু বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি, এখন আমরা সামনে আগাই। এবার আসো তাহলে দেখো লেখা আছে ভেক্টর যোজন ও বিয়োজনের ক্ষেত্রে ভেক্টর যোজনের কয়েকটা বৈশিষ্ট্য। ভেক্টর যোজন 3টা সূত্র মানে, আমরা গত ক্লাসেও বলছিলাম 3টা সূত্র মানে। এক, প্রথমে আছে বিনিময় সূত্র, এরপর আছে সংযোজন সূত্র, এরপর আছে বন্টন সূত্র। তাহলে বিনিময় সূত্র কি সেটা একটু দেখার চেষ্টা করি। বিনিময় সূত্র এখানে হচ্ছে পি আর কিউ দেখতে পাচ্ছ, এরা পরস্পর স্থান বিনিময় করেছে। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, কিউ প্লাস পি, পরস্পর স্থান বিনিময়। তাহলে এই বিনিময় সূত্র মানে। সেকেন্ড হচ্ছে সংযোজন সূত্র। দেখো পি প্লাস কিউ প্লাস আর, এটা হচ্ছে একটা ভেক্টর, প্লাস আর ইকুয়াল টু পি প্লাস এখানে কিউ হবে পি প্লাস কিউ প্লাস আর। তার মানে এটা এই দুইটা প্লাস আর আর পি প্লাস কিউ প্লাস আর যদি আবার আলাদা একটা ভেক্টর হয়, এটা আলাদা একটা ভেক্টর, এটা ধরো আলাদা একটা ভেক্টর, এটা এ, এটা ধরো বি, তাই না, এরকম। সো তখন দেখো এইটা যদি আমরা লিখি তাহলে এটা আলাদা করে এই দুটোকে আমরা একসাথে যোগ করতে পারি। তার মানে এটাকে বলবো আমরা সংযোজন সূত্র। এটা কি বলবো? সংযোজন সূত্র। এটা মেনে চলে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর যেই কথা আমাদের জন্য, পি প্লাস কিউ প্লাস আর এটা এক কথা আমাদের জন্য। বুঝতে পেরেছো? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে ব্র্যাকেটে। এই যে দেখো এটা হচ্ছে একটা ভেক্টর প্লাস এটা হচ্ছে একটা ভেক্টর প্লাস এটা, দুইটা আমাদের জন্য কোনো সমস্যা নেই, ভেক্টরের ক্ষেত্রে একই কথা। ভেক্টর যোজনের সূত্র খুবই সহজ। এবার আসো বন্টনের সূত্র। এটা আমরা জানি একটি স্কেলার রাশি যদি এরকম থাকে, সাধারণ বীজগণিতে আমরা যেভাবে করি এখানেও একই কথা করি। বন্টন মানে একেও দিচ্ছে একেও দিচ্ছে, তাহলে এমপি প্লাস এম কিউ। এটা সাধারণ বীজগণিতেও আমরা জানি যে ব্র্যাকেটের বাইরে থাকলে এভাবে করে এভাবে। সো এটা কিন্তু স্কেলার হইতে হবে, এটা স্কেলার। ওকে, এখন আমরা যদি আমাদেরকে যদি ভেক্টর যোগ করতে বলে যে দুইটা ভেক্টর যোগ করো, তখন আমরা কিভাবে করব? যদি এরকম আমাদের ইয়ে দেওয়া থাকে, ধরো আমাদের দেওয়া থাকলো ইকুয়াল টু 2i প্লাস 2j প্লাস 2k, আর বি ইকুয়াল টু দেওয়া থাকলো 3i প্লাস 3j। দেখো তুমি কিন্তু জাস্ট একটা মুখস্থ করবা, যে কোনো একটা নিয়ম মাস্টার হইতে হবে তোমাদেরকে। সব ম্যাথ করার দরকার নাই, ঘন্টার পর ঘন্টা সব ম্যাথ করার দরকার নাই।
প্রথমত আগে একটা বিষয় মাস্টার হইতে হবে, শিখতে হবে। তারপরে দেখবে যে আমরা যখন আস্তে 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 সামনে যাব, আমাদের তখন ম্যাথ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। আগে রিডিং পড়ো, তত্ত্ব বুঝো। আমরা অনেকেই মনে করি বেশিরভাগ যেটা নিয়ম আসে, ম্যাথ শুরু শেষ। না, দেখো এভাবে করলে তোমার ম্যাথ অনেক করতে হবে, তোমাকে সব ম্যাথ করে দিতে হবে। আর এভাবে পড়লে তোমাকে কখনো বেশি ম্যাথ করে দেওয়া লাগবে না, বিকজ তুমি শিখে যাবা যে কীভাবে আসলে ম্যাথটা এসেছে এবং কীভাবে আমি এটা সলভ করব, আমার কোন দিক দিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে? সো এইটা শিখো, ওইটার চেয়ে। এখন আমাদের যোগ করতে বলা হয়েছে। সো যোগ করার জন্য আয়ের সাথে আয়, জে এর সাথে জে, কে এর সাথে কে। সাপোজ কোথাও আই নাই, জে নাই, তখনও আমাদের কোনো সমস্যা নাই। ধরো এখানে জে নাই, এই জে নাই মানে হলো শূন্য জে, আর এখানে জে আছে, তো তখনও কিন্তু যোগ হবে। এটা কিন্তু গুণের বেলায় কিন্তু এটা হয় না। গুণের বেলায় যেটা থাকে না ওইটা বাদ পড়ে যায়, কেননা শূন্যর সাথে গুণ করলে শূন্য হয়ে যায়। কিন্তু যোগের বেলায় দেখো, তুমি যদি এভাবে, এটা ধরো শূন্য দিলাম আমি, এবার যদি যোগ করো তাহলে কি আসবে আমাদের জন্য, 5i প্লাস 3j প্লাস 5k। ওকে, এখানে যদি একটা মাইনাস থাকতো তো যোগ করার সময় মাইনাস করতে সাধারণভাবে যেভাবে করো সেভাবেই। তাহলে সহজ করে একটা যদি এরকম হয়, একটা যদি এরকম হয়, যোগ করার সময় সবগুলো যোগ করে দিবা, সবগুলো যোগ করে আইজেকে বসাবা। আর যদি বিয়োগ করার জন্য বলতে হয় তাহলে সবগুলো বিয়োগ করে আইজেকে বসাবা। খুবই সহজতম নিয়ম। সো আমরা আরেকটা উদাহরণ ট্রাই করতে পারি ছোট্ট করে। ধরো আবার দিলাম a ইকুয়াল টু 2i মাইনাস 3j আর b ইকুয়াল টু 4i প্লাস 4k। ধরো এরকম একটা। তাহলে এটা যোগ করবো আমরা কিভাবে? আমরা আয়ের সাথে আয় যোগ করব, 6i প্লাস, আমাদের যে নাই এখানে নাই কিন্তু এখানে আছে, সো এটা আমরা বসাই দিব, মাইনাস 3j, আর এখানে আবার কে আছে কিন্তু ওইখানে নাই, সমস্যা না, আমরা এটাও বসাই দিব, 4k। এটা যদি ভাইয়া সুন্দর করে দেখাই তাহলে ব্যাপারটা আসলে ভাইয়া কি করেছি, ভাইয়া করেছি আয়ের সাথে আয় যোগ 2 প্লাস 4i। এরপরে ভাইয়া আমরা সবসময় প্লাস চিহ্ন দিব, তাহলে আমরা এরপরে আমরা হিসাব করব, মাইনাস 3 প্লাস হচ্ছে আমাদের জন্য 0 যে, আবারও প্লাস চিহ্ন দিব কিন্তু আমরা এরপরে সহগটা বসাবো। হ্যাঁ, সবসময় প্লাস চিহ্ন দিই, তারপর সহগটা বসাবো। এরপর হচ্ছে আমাদের কে এর জন্য, তাহলে 0 প্লাস 4k। এটা যদি বলো এটা আর এটা একই রেজাল্টই আসে, তাই না? তাহলে এই যে সুন্দর একটা নিয়ম, এটা আমরা শিখে ফেললাম। আচ্ছা, এর পরবর্তী সহজ নিয়মটা ধরো এরকম একটা যদি সূত্র দেখো তুমি, তাহলে 2 ইন্টু 2j প্লাস 4k, আই নাই ধরো, কোনো সমস্যা নেই। তাহলে 2 দুগুণা 4j প্লাস 8k। এটা কত সহজ একটা ম্যাথ। তাহলে এগুলো কিন্তু পুরোটুকু খুব কম ম্যাথ আসবে, এমসিকিউতে একটা দুইটা আসতে পারে। এগুলোর মেইন কাজ হচ্ছে এগুলোর সাথে অন্যান্য ম্যাথ কম্বাইন করে তোমার সিকিউতে উত্তর দিতে হবে। ঠিক আছে? এগুলো জাস্ট এক একটা পার্ট ম্যাথের। ওকে, আমরা তাহলে যোগ শিখে গেলাম। আচ্ছা, আমি সূত্রগুলো আবারও দেখাই দিই, কিন্তু বিনিময় সূত্র, সংযোজন সূত্র, বন্টন সূত্র মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। সো যাই হোক, বিনিময় সূত্র তো বুঝতে পেরেছো, স্থান বিনিময়। তাহলে সংযোজন সূত্র বুঝতে পেরেছো, যোগ করা, লাইক পি প্লাস কিউ প্লাস আর, অথবা এরকম পি প্লাস কিউ প্লাস আর যোগ করলা। আর অন্যদিকে বন্টন সূত্র তো একদম সবারই মনে থাকবে, জাস্ট এম বা যে কোনো জিনিস, যে কোনো একটা স্কেলার রাশি, এটা যদি ব্র্যাকেটের বাইরে থাকে এটা দুই জায়গায় বন্টন করে দিবা। তাহলে এটা একটা বন্টন সূত্রের উদাহরণ, যেখানে আমরা বন্টন করেছি মানে কি উভয়কেই দিয়েছি। এবার আসো যোগের নিয়ম। ভেক্টর আমরা বলছি সাধারণ একে একে, দুয়ে দুয়ে, তিনে তিনে যোগ হয় না, কিন্তু একটু আগে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু এদের বিভিন্ন ভাগ থাকলেও তখন কিন্তু সাধারণ একটা ভেক্টর যদি আমি তোমাকে এরকম বলে দিই যে 5 নিউটন বল আর 10 নিউটন বল, যদিও তোমরা যেভাবে পড়ে এসেছো অন্যান্য ম্যাথে, যেমন ধরো আমরা নিউটনিয়ান বলবিদ্যা বা অন্যান্য জায়গায়, সেখানে আবার আগের নিয়মই করব। আগে যেভাবে পড়ে এসেছো যোগের যোগ, 5 নিউটন, 7 নিউটন, 12 নিউটন, কিন্তু এই জায়গায় আমরা কিন্তু এটা করব না সহজে। ঠিক আছে? আমাদের কিন্তু এখানে অনেকগুলো বিবেচনা করতে হবে, এই সূত্রগুলোর মধ্যে ফেলতে হবে, কোন বিবেচনা করতে হয়, এর যেটা তোমরা আগে করে আসোনি। এইচএসসি লেভেলে সবসময় এরকম কোন বিবেচনা করতে হয়। সো তুমি কাজ নির্ণয় করো, তুমি বল নির্ণয় করো, তুমি বলের দিক নির্ণয় করো, ওগুলো সবগুলোতেই কিন্তু এগুলো লাগবে, কারণ ওগুলো সবগুলোই ভেক্টরের বিভিন্ন গুণ। সো এই জন্য এই সূত্রগুলো ভালো করে শেখার কোনো বিকল্প নাই। তুমি যদি এখান থেকে বেসিকটা ক্লিয়ার করে যাও, ওইখানে দেখবা খুব ইজি হয়ে যাবে। চলো, প্রথমে লেখা আছে সাধারণ সূত্র, এরপরে ত্রিভুজ, সামান্তরিক, বহুভুজ, উপাংশ। এটা একটা এমসিকিউর প্রশ্ন, ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা আসলো, নিচের কোনটি ভেক্টরের সূত্র নয়।
তাহলে ভেক্টরের সূত্র নয়, মেডিকেল বোর্ড পরীক্ষায় যেটা এসেছে ধরো সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, সমান্তরাল সূত্র এসেছে। তাহলে সমান্তরাল সূত্র আছে না, সমান্তরাল সূত্র নাই, আছে সামান্তরিকের সূত্র। সমান্তরাল সূত্র নাই। আয়তের সূত্র আছে, সামান্তরিক এক ধরনের আয়ত। সো আয়তের সূত্র ভিন্নভাবেই আছে, তাই না? সামান্তরিক সূত্র পারলে আয়ত কোনো ম্যাটার না, একই কথা, বর্গ একই হিসাব হয়, সো এইসব না। কিন্তু বাস্তবে আছে নাই, তার আয়ত বর্গ এগুলো নিয়ে কথা বলেছে, বলেনি। তাহলে ত্রিভুজ আছে, চতুর্ভুজের মধ্যে আছে সামান্তরিক, বৃত্তের আছে না, এরকম কোনো কথা আমাদের বলেনি। আর আছে কি আমরা বলবো প্রথমে সাধারণ সূত্র, এটাও 3 বাহু 2 বাহু। ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজের পরে হচ্ছে বহুভুজ সূত্র বা চতুর্ভুজ সূত্র। তাহলে আমরা ধরো সাধারণ সূত্র, এটাও তিন দ্বারাই, ধরো 2টি ভেক্টর, এটাও 2টি ভেক্টর, এটাও 2টি ভেক্টরেরই, যাই হোক। তাহলে ধরো আমরা সাধারণভাবে মনে রাখি এটাও 3 বাহু, এটাও 3 বাহু, তাহলে ত্রিভুজ, সামান্তরিক চতুর্ভুজ, এরপরে বহুভুজ মনে রাখার জন্য, যদিও এগুলো সবগুলো 2টো ভেক্টর নিয়ে কথা বলছে, যাই হোক। তাহলে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, আর স্পেশাল সূত্র আছে উপাংশ সূত্র। তাহলে এই কথাগুলো ভালোভাবে মনে রাখতে হবে আবারও। তাহলে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র এবং উপাংশ সূত্র, এটা যেন আমাদের মাথায় থাকে বা আমরা মনে রাখতে পারি। তাহলে যা যা নাই তাকে আমরা বিয়োগ দিয়ে দিই, এবার তাহলে তোমরা আবার মুখস্থ হয়ে যাবে। সাধারণ সূত্র, ত্রিভুজ আছে, ত্রিভুজের সূত্র, ত্রিভুজ আর সাধারণ সূত্র প্রায় সিমিলার কথায়। এরপরে আমাদের চতুর্ভুজ নাই, কিন্তু এখানে আছে সামান্তরিক চতুর্ভুজ ধরে নিই। এরপরে আছে আমাদের পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এগুলো নিয়ে আমরা বলবো বহুভুজের সূত্র। এরপরে সবগুলো বহুভুজের সূত্র, তাই না? এরপরে আছে আমাদের উপাংশের সূত্র। তাহলে আমাদের মুখস্থ হয়ে গেল না? কোনোভাবে কনফিউশনে পড়ার সুযোগ আছে? নিশ্চয়ই নাই, আশা করি। এখন আমরা একটা একটা করে যাব। তোমাদের বইয়ে যেটা আসে সেটা হলো খতে আসে এই প্রশ্নগুলো। কিসে আসে? খতে। সো খতে তোমাকে জিজ্ঞাসা করে যে সাধারণ সূত্র বলো, সামান্তরিকের সূত্র বলো, ইত্যাদি ইত্যাদি বলো। আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। লেখা আছে সমজাতীয় 2টি ভেক্টর। তাহলে সমজাতীয় 2টি ভেক্টর, তাহলে এক হলো ভেক্টর এ, এর দিক কোন দিকে দেখো, এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে এর দিক এই দিকে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, সব বুঝতে পারছো এটা এই দিকে। তাহলে সমজাতীয় 2টি ভেক্টরের আমরা সবগুলোতে বলবো সমজাতীয়, কারণ ভেক্টরের যোজন সমজাতীয়র জন্য শুধুমাত্র। ভেক্টরের যোজন কার জন্য মধ্যে হয়? সমজাতীয়, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে আমরা বলেছি না সরণের সাথে সরণ, বেগের সাথে বেগ, ত্বরণের সাথে ত্বরণ। কিন্তু ভেক্টরের গুণন কিন্তু আলাদা আলাদা হইতে পারে, এটা তো আমরা জানি। যেমন বলের সাথে সরণের গুণ হইতে পারে না কাজের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কি সম্ভব? সম্ভব না। ভেক্টর তুমি মনে করো দৈর্ঘ্য 5 কিলোমিটার, আর ধরো আমরা যদি ওজন 10 কেজি, এই দুইটা যোগ করবো আমরা কীভাবে? এটা কোনো রিলেশন আছে? না, আমাদের জন্য এই দুইটা যোগ করা যায় না, কিন্তু গুণ করা যায়, তাই না? নানাভাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রসেসটা, মনে রাখতো। ভেক্টর যোজন আমরা বলবো সমজাতীয় 2টি ভেক্টরের, এটা আমরা সবসময় বলে দিব। যদি প্রথমটির শেষ বিন্দু, তাহলে প্রথমটির শেষ বিন্দু এ হচ্ছে ভেক্টর বি, ওর আদি বিন্দু হয়, ওর দিক হচ্ছে এই দিকে, ওর আদি বিন্দু হয়। তাহলে প্রথমটির শেষ বিন্দু, ওর কিন্তু আদি বিন্দু, ওর এটাতে শুরু হয়, এটাতে গিয়ে ও শেষ। দেখো ওর অ্যারো চিহ্ন কোথায় আছে? এইখানে। তাহলে আমরা বলতে পারি যদি প্রথমটির শেষ বিন্দু দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করা হয়, বা একই বিন্দুতে স্থাপিত হয়, বা একই বিন্দুতে স্থাপন করি, তবে লেখা আছে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বা শেষ বিন্দু, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বা শেষ বিন্দু সংযোগকারী সরলরেখায় হবে, সরলরেখার দৈর্ঘ্যই হবে এদের লব্ধি, সরলরেখা দৈর্ঘ্যই হবে এদের লব্ধি, এবং দিক হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে, এই দিকে। সো আমরা বলতে পারি, ধরো এটা হচ্ছে সি ভেক্টর, আমরা বলতে পারি সি ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, আশা করি এইটা বুঝাইতে পেরেছি। এখন তোমরা বুঝো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা নিশ্চয়ই এই রেজাল্টটা পেয়ে যাই। এটা কতটুকু হয় সেটা আমরা সহজে বলে দেব। এখানে সি প্লাস এ প্লাস বি, এখানে হচ্ছে এই দুইটার মান দেখতে হবে আমাদেরকে। তাহলে আমরা আবারও বলতে পারি সাধারণ সূত্র হচ্ছে যে প্রথম ভেক্টরে দেখো, যদি প্রথম ভেক্টরে আমরা বলছি সমজাতীয় 2টি ভেক্টর, এটা বললাম প্রথমটির শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করা হয়, তাহলে প্রথমটির আদি বিন্দু এবং দ্বিতীয়টির শেষ বিন্দু এর দৈর্ঘ্যই হবে ভেক্টরদ্বয়ের যোগফল বা লব্ধি। যোগফলকে আমরা কি বলি? লব্ধি।
প্লাস বা এর দিক হবে কোন দিকে, প্রথমটির আদি বিন্দু থেকে এর দিকে, শেষটির দিকে, শেষটির শীর্ষবিন্দুর দিকে। এখন একটা কথা চিন্তা করো, তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করে যদি তিনটি ভেক্টর একই ক্রমে স্থাপন করা হয়, একই ক্রমে বলতে কি বোঝায়? একই ক্রমে বলতে ভাইয়া বুঝাইতে চাচ্ছে যদি এরকম স্থাপন করা হইতো, এই দিকে গেছে, ও ওই দিকে গেছে, এই দিকে আসছে উল্টা, তখন এ কিন্তু আবার মূল অবস্থানে আসছে, তখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ ভেক্টরদ্বয়ের লব্ধি 0। এটা উভয়, এটা যদি বহুভুজ বলো বলো, যে কোনো ক্ষেত্রে যদি কোনো একটা জিনিস ঘুরে আবার তার আদিবিন্দুতে চলে আসে, এটা কখন সম্ভব হয়? ওই যে এরকম ধরো ত্রিভুজের তিনটি বাহু যদি তুমি এদেরকে যে একই দিকে একই ক্রমে তিনটে ভেক্টর দাও, একই ক্রমে হইতে হবে, এদিক থেকে মানে যেদিকে যায় একজনের আদি আরেকজনের শেষ, একজনের আদি আরেকজনের শেষ, এরকম হইতে হবে। তাহলে এটা হচ্ছে এটা। আর আমরা যেটা বলেছি এটা কিন্তু বিপরীত ক্রমে, এটা কি ক্রমে? বিপরীত ক্রমে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই কর্ম থেকে কিন্তু এই দিকে আসার কথা, কিন্তু আমাদের লব্ধি হচ্ছে এই দিকে। সো এটা কিন্তু বিপরীত ক্রমে, আমরা বলি বিপরীত ক্রমে। কেন বিপরীত ক্রমে বলি? এটা পরের সূত্রটাতে আছে। তাহলে আমরা সাধারণ সূত্রটা শিখলাম। এটাতে কিন্তু আমরা এটাও দেখতে ত্রিভুজের মতো, কিন্তু আমরা এখানে ত্রিভুজ বলতে কোনো কথা বলি নাই, ঠিক আছে? আমরা জাস্ট বলছি যদি এরকম হয় এটা র্যান্ডম এরকম হইতে পারে। কিন্তু একই জিনিস যদি এবার আমরা ত্রিভুজে বলি তাহলে একই কথা, কিন্তু আমাদের ভাষা চেঞ্জ হবে। যেহেতু এখানে আমরা ত্রিভুজ বলবো তখন আমাদের ভাষা চেঞ্জ হবে, তখন আমরা বলবো দুটি সমজাতীয় ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে হইতে হবে। যদি তুমি এইটা দাও তুমি বলবা স্যার এই দুটো তো সন্নিহিত বাহু, এই দুইটা দিলে এটা বিপরীত ক্রমে হয়ে যায়। বিপরীত না মানে একই ক্রমে হয় না, একই ক্রমে হয় না। একই ক্রমের অর্থই হলো একজনের শেষ বিন্দু আরেকজনের আদি বিন্দু, আরেকজনের শেষ বিন্দু আরেকজনের আদি বিন্দু, এইভাবে। সো ও এদিকে যাইতে থাকবে, ও এদিকে গেল, এদিকে গেলা, এটা হচ্ছে আমরা একটাতে স্থাপন করলাম, একটা বাহুতে এটি স্থাপন করলাম। তাহলে সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানেও দিকে সূচিত করা হলে, যদি প্রথম বাহু দ্বারা করি এবং দ্বিতীয়, এরকম দুটি সন্নিহিত বাহু, এখানে সন্নিহিত বাহু কোনটা? এই দুইটা। সন্নিহিত মানে কি? যে দুটি বাহু একত্রে একটা কোণ উৎপন্ন করে তারা, তাই না? তাহলে যদি একটার একই ক্রমে এই একটা গেল আবার একই ক্রমে এটা গেল, তখন কি হবে? সূচিত করা হয়। তবে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, এই যে কথাটি লিখেছি বিপরীত ক্রমে, এই বিপরীত ক্রমে লেখাটার অর্থ কারণটা কি? এটার কারণ হলো তোমাদেরকে বলা যে এর অর্থ হলো বিপরীত, উল্টা দিক থেকে হইতে হবে, এই দিক থেকে এই দিকে। কেননা একই ক্রমে হলে এটা আবার এই দিকে আসতো। বারবার বলছে একই ক্রমের শর্ত হচ্ছে আদি আর শেষ বিন্দু একজনের আদি আরেকজনের শেষ, তাহলে এর শেষ ওর আদি। আবার যদি ও এদিকে আসতো তাহলে এর শেষ ওর আদি, আবার ওর শেষ ওর আদি, এরকম হইতো না? এরকম। তাহলে এটা তাহলে কিভাবে আমরা সূত্রগুলো বলতেছি, ঠিক আছে? তো দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানেও দিকে যদি সূচিত করা হয়, তাহলে আমাদের যদি এখানে এ বাহু, বি বাহু, সি বাহু, আমরা যদি এ বি এটাতে এ ভেক্টর স্থাপন করি আর বি সি এটাতে বি ভেক্টর স্থাপন করি, তাহলে এদের লব্ধি হবে সি ভেক্টর, যেটা হচ্ছে ত্রিভুজের অপর বাহু, এবং এর দিক হবে বিপরীত ক্রমে, অর্থাৎ এ থেকে সি। তাহলে আমরা লিখতে পারি এ থেকে সি ইকুয়াল টু এ বি প্লাস বি সি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তোমাদের সূত্রগুলো আর ব্যাখ্যা, এর বেশি কিছু লাগবে না তোমাদের জন্য। তাহলে দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যদি বসাও মানেও দিকে সূচিত করা হয়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওদের লব্ধির মানও দিক নির্দেশ করবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমাদের দ্বিতীয় সূত্র শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা, সামান্তরিকের সূত্র। কিসের সূত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সামান্তরিকের সূত্রটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি ম্যাথ করব। সামান্তরিকের সূত্রে আমরা একটু আগে যে বলছি আমরা এবার ভিন্ন নিয়ম মানব। আমরা সামান্তরিক সূত্র কোথায় অ্যাপ্লাই করা হয় তুমি যখন বুঝবা তখন তুমি বুঝবে। ধরো এই একটা বস্তু, এটাতে দুইটা বল, দুইজন দুই দিক থেকে টান, দুই দিক থেকে মানে হলো এমন না যে লম্বভাবে অপর পাশ থেকে, জাস্ট কোণে টানতেছে, ওই দিকেও ওরাও টানতেছে, আমরাও টানতেছি ওরাও টানতেছে, এরকম কোণেও যদি থাকে তখন কি হবে? আমরা দেখতে পাচ্ছি এরকম টানতেছে। এখন এ কোন দিকে যাবে, অর্থাৎ বলটা কোন দিকে ক্রিয়া করবে, লব্ধিটা কোন দিকে হবে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয়। সো এইটাই আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো
সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, সামান্তরিক এটা হচ্ছে লম্ব, মানে আমরা আঁকছি, বাট সামান্তরিক বাহু হচ্ছে একটা আর দুইটা, এইটা ঠিক আছে। সো এই বরাবর আমরা দিলাম পি, এই বরাবর দিলাম আমরা কিউ ভেক্টর। তাহলে সামান্তরিকে একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার ওপর, এই যে এই হচ্ছে কণাটা, এর উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। বুঝতে পেরেছ? এই ঘটনা খেয়াল করো, একই না? এই ঘটনা দেখতে পাইছো যে এই দিক থেকে এই দিক থেকে। তাহলে ধরো আরেকটা দিই, ওকে কেউ একজন, আমরা এই জায়গাটাকে ওরে এইদিকে ধাক্কা দিলাম আর আরেকজন এইদিকে ধাক্কা দিল, তখন ওর একটা বল যাইতে চাইবে ওকে এইদিকে, আরেকটা বল নিতে চাইবে এইদিকে, কিন্তু ও এইদিকেও যাবে না এইদিকেও যাবে না, কোন দিকে যাবে সেটাই আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটাও এই ক্ষেত্রে একই কথা না? তাহলে আমরা যদি সামান্তরিকের একই বিন্দু হতে উৎপন্ন দুটি সন্নিহিত বাহু, এদেরকে যদি এই দুটো যদি আমরা ধরি যে কোনো একটা কণার ওপর ক্রিয়ারত দুটি বল, কারণ এক্ষেত্রে কিন্তু দুটি বল একত্রে কাজ করে, তাহলে ক্রিয়ারত কণার ওপর দুটি বল একত্রে কাজ করে বা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে এ দুটা, তখন ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। বুঝতে পেরেছ? তাহলে ওইখানে উন্নীত সামান্তরিকের কর্ণ হচ্ছে এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এদের লব্ধি হবে সামান্তরিকটার কর্ণ। আমরা যদি একটা সামান্তরিক আঁকি পুরো, এটার কর্ণই হচ্ছে এদের লব্ধি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। বুঝতে পেরেছ? আবারও এটা কিন্তু বারবার লাগবে। সো তোমরা বলো সামান্তরিকের একই বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার ওপর ক্রিয়ারত দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, এটা তখন এই সামান্তরিকের কর্ণই, বা তুমি বলতে পারো অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। ওই বিন্দু হইতে বলছে, ওই বিন্দু হইতে, কেন সামান্তরিকের আরেকটা কর্ণ আছে, সো আমরা ওইটাতে হিসাব করব না। এখান থেকে আমরা তাহলে একটা সমস্যা পেলাম এবং তার একটা সমাধান পেলাম। এখন আমাদেরকে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করতে হবে, লব্ধির মান আর লব্ধির দিক নির্ণয় করতে হবে। সো আমরা এই সূত্র দুটো যদি তোমরা না পারো, ভেক্টরের প্রথম যদি তোমার বেশি সূত্র মনে রাখতে হয়, তার মধ্যে এই দুটো সূত্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো দিয়ে আমরা বেশি ম্যাথ করব, অনেক ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে লব্ধি আর। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এক জিনিস আমাদের বইয়ে, আর লব্ধির উৎপন্ন কোণ আরেক জিনিস। বইয়ে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, যদি আমি শুধু এই ধরো লব্ধি মুছে দিই, সাধারণ ঘটনাটা হচ্ছে এরকম, পি আর কিউ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই বিন্দুতে এরা কাজ করে, এই বিন্দু থেকে ওরা দুজন এদিকে টানতেছে আর ওইদিকে, অর্থাৎ দুটো ভেক্টর, একটা এই ভূমি বরাবর কাজ করতেছে আর একটা লম্ব বরাবর না, বাট উপরের দিকে কাজ করতেছে। এক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণকে আমরা ধরি আলফা। তোমাদের বইয়ে বারবার দেওয়া আছে আলফা। আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমাদের বইয়ে থিটা না। থিটা হচ্ছে লব্ধির উৎপন্ন কোণ যে কোনো একটা ভেক্টরের সাথে, সেটা এইটাও হইতে পারে, এটাও হইতে পারে, তবে আমরা সাধারণত বলে দিই যে পি ভেক্টরের সাথে বা ভূমির সাথে, তাহলে ভূমির সাথে বা আনুভূমিকভাবে, তাই না, আনুভূমিক, তাহলে ভূমি বরাবর এর সাথে লব্ধির উৎপন্ন কোণ কত সেটাও আমরা হিসাব করি, এটাকে বলে থিটা। আমাদেরকে দুটো জিনিস হিসাব করতে হবে। তখন আমরা লব্ধি পেলাম, ধর এ বরাবর একটা লব্ধি গেল, এই কোণটা কত, এই কোণটা কত, এটাকে বলে থিটা। তাহলে আমাদের লব্ধির মান এই জায়গায়, এটা সূত্র আছে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কস আলফা। এখানে আলফা কি? আলফা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। কার মধ্যবর্তী কোণ? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এটা গেল আমাদের প্রথম কথা। সেকেন্ডে আমাদেরকে জিজ্ঞাসা করে যে লব্ধির দিক বলো। কি বলে? লব্ধির দিক। তখন আমরা লব্ধির দিক নির্ণয় করতে হবে। আমাদের জন্য লব্ধির দিক হচ্ছে tan থিটা ইকুয়াল টু, এখানে কি থিটা, ঠিক আছে? তাহলে tan থিটা ইকুয়াল টু, আমরা জানি tan থিটা ইকুয়াল টু আমরা বলি সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা সাইন থিটা বা কস থিটা এটা বলতাম না আগে, তাহলে আমরা একই জিনিস এখানে অ্যাপ্লাই করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে কার সাথে দিক উৎপন্ন করছে, পি এর সাথে না কিউ এর সাথে। আমরা ধরে নিচ্ছি পি এর সাথে, বেশিরভাগ বইয়ে ধরে নেয় পি এর সাথে, অর্থাৎ ভূমির সাথে এই জায়গায়। তখন আমরা লিখব কিউ সাইন থিটা, না কিন্তু আলফা, কেননা কোণ বের করবো আমি থিটা, আমার কাছে থাকবে আলফা। আমরা আবার লিখব কিউ কজ আলফা
বাট যেহেতু পি এর দিকে করেছে পি প্লাস, নিচে পি প্লাস, এই মানটা তোমাদের সবার লাগবে, এই মানটা তোমাদের সবার লাগবে, লাগবে না? তাহলে আমরা আবারও বলতে পারি, দেখো আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আর লব্ধের দিক ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা, সরি আলফা, আলফা সবসময় আলফা, এই সূত্রগুলো লাগবে। এই থিটার মান বের করবো আমরা, কিন্তু ব্যবহার করবো আলফা দিয়ে। আর মনে রাখার সূত্রটা মনে রাখার উপায় হচ্ছে যে কিউ সাইন, দেখো কিউর সাথে কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা, সবসময় মনে রাখবে যার সাথে কোণ উৎপন্ন করে সে যোগ হবে, যার সাথে কোণ উৎপন্ন করে সে যোগ হবে, বুঝতে পেরেছো? যার সাথে কোণ উৎপন্ন করে সে যোগ হবে। যদি ও এখানে যেত আর ও এখানে যেত, তখন আমরা লিখতাম যে এখানে লিখতাম আমরা পি সাইন আলফা পি কজ আলফা কিউ প্লাস পি কজ আলফা, এটা লিখতাম। তাহলে মনে রাখতে পারবা, আবারও এই দুটো মুখস্থ করতে হবে, এবং ভাইয়াদের টেকনিক শিখাই দিচ্ছি, এটা করলে তোমার জাস্ট এটা মুখস্থ করতে 1 মিনিট করে 2 মিনিট লাগার কথা। এই সূত্রটা দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার মতো, তবে এক্সট্রা এটা খুব ভালো করে কজ আলফা, হ্যাঁ 2p কিউ কজ আলফা। আর এই সূত্রটা দেখো, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, যেখানে পি এর সাথে উৎপন্ন কোণ, যার সাথে উৎপন্ন কোণ সে প্লাসে হবে। আর tan থিটার সূত্র জানো তোমরা, সাইন বাই কস। সো আশা করি আমাদের ক্লিয়ার হলো, প্রথম সূত্রগুলো মুখস্থ হয়ে গেল। এগুলো কেন ভাইয়া বেশি করতে বলছি, এটা তুমি যত বেশি পড়বা, যত বেশি এই সূত্রগুলো আয়ত্ত করতে পারবা, তত বেশি তোমার অঙ্কের দক্ষতা চলে আসবে, তোমার আর সব ম্যাথ করে দেওয়া লাগবে না, তুমি নিজে নিজে বুঝবা। এখন এই সূত্রের কিছু সীমাবদ্ধতা বলো, নির্ভরশীলতা বলো, নিয়ম কানুন আছে না? এই সূত্রের বিভিন্ন প্রেক্ষাপটে কি কি সেটা আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদের জন্য হিসাব করা সহজ হয়ে যায়। সব তাপমাত্রা জানতে হয় না, সব তাপমাত্রা জানতে হয় না, সব কিছু জানতে হয় না, কিছু কিছু তাপমাত্রা জানতে হয়। তোমরা যখন ছোটোবেলা পড়ো বা এখানে আমরা যখন পড়ি, তোমরা জানো আমরা কয়েকটা তাপমাত্রা বেশি বলি, 0 ডিগ্রি সেলসিয়াস 25 ডিগ্রি সেলসিয়াস কেমিস্ট্রিতে, 30 ডিগ্রি সেলসিয়াস মাঝে মাঝে, এর বাড়তি আমরা খুব কম বলি অন্যান্য তাপমাত্রা হিসাব না করতে চাইলে। তেমনিভাবে আমরা সব কোণ জানতে হয় না, কী কী কোণ জানতে হয়, 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, মাঝে মাঝে 45 ডিগ্রি, এই কোণগুলো জানতে হয় যে এই কোণগুলোতে কী মান আসে। আমরা জানি 0 ডিগ্রি যখন হবে তখন কজের মান হয় 1, 0 ডিগ্রি হলে কজের মান কত 1। সো তুমি যদি এটা হিসেব করো যে 0 ডিগ্রিতে কজের মান, তাহলে আমরা কি করব, এই সূত্রটা কি করব, দেখো আমাদের হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু 1। কেন? কজ 0 ডিগ্রি থিটা, কজ 0 ডিগ্রি ইকুয়াল টু 1, সেজন্য ওই কস থিটার বদলে আমরা 1 বসাইছি। সো সূত্রটা হয়ে যায় আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ। এটা থেকে আমরা কি বুঝি? এটা থেকে বুঝি এটাকে আমরা বলতে পারি আর ম্যাক্স। 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াস না, 0 ডিগ্রি কোণে আমাদের যে ভেক্টর এর মান সর্বোচ্চ হয়, এটাই হায়েস্ট মান, এর বেশি হইতে পারে না, সর্বোচ্চ হয়। কোন ভেক্টরের হায়েস্ট মান কত হইতে পারে? ভেক্টর দুটির যোগফল। কখন ভেক্টর দুটির যোগফল হবে? কখন ভেক্টর দুটি ভালো করবে? কখন এদের সর্বোচ্চ মান হবে? যখন তারা একই দিকে কাজ করবে, যখন আমরা দুজনে মিলে একই দিকে ধাক্কা দেবে, তখনই যে কোনো বস্তু সবচেয়ে বেশি গতিশীল হবে, সবচেয়ে বেশি কাজ করতে পারবে। আর যখন আমরা অপোজিট দিকে করব তখন বস্তু নড়বে না, তাই না? এরকম। তাহলে আমরা যখন সবাই একই দিকে একমত হয়ে একতা দেখাই, তারপর কি ঐক্যবদ্ধ হয়ে চলবো, তখন কি হবে? এই যে এরকম, যে কাজটা সহজ হয়ে যাবে, খুব ভালো রেজাল্ট পাবো, সর্বোচ্চ, এটাই সর্বোচ্চ পাওয়া সম্ভব। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যদি বলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা কীভাবে বলতে পারে? আমাদেরকে কি সবসময় 0 ডিগ্রিতে বলবে? না, আমাদেরকে 0 ডিগ্রি বলবে না, 0 ডিগ্রি বলবে না, আমাদেরকে বলবে এক সমান্তরাল, দুটি সমান্তরাল ভেক্টর। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানেও 0 ডিগ্রি, একই দিকে অর্থ কি? সমান্তরাল একে, মানে ঠিক আছে, এর একক ভেক্টরের দিকে মানে কি? আমরা জানি যে কোনো ভেক্টরের একক ভেক্টরের দিক তার দিক, সো একক ভেক্টরের দিকেও হচ্ছে একই দিকে।
তাহলে আমরা বলতে পারছি দুটি ভেক্টর একই দিকে বা পরস্পর সমান্তরাল বা 0 ডিগ্রি সেলসিয়াস হলে এদের যে লব্ধির মান তা হয় সর্বোচ্চ, এটা জানতে হবে আর ম্যাক্স, এবং এটার মান হচ্ছে পি প্লাস কিউ, জাস্ট দুটি ভেক্টরের যোগফল। এখন যদি আমি তোমাদেরকে বলি ধরো দুটি ভেক্টর 5 নিউটন আর 7 নিউটন বল একই বস্তুর উপর কাজ করলো, এই হচ্ছে একই বস্তু, এখানে 5 নিউটন বল কাজ করলো, এখানে 7 নিউটন বল কাজ করলো, তাহলে এদের লব্ধি কত হবে 12 নিউটন, 5 প্লাস 7 12 নিউটন। এখন এটা কিন্তু বীজগণিতের নিয়ম মনে হচ্ছে, তাই না? কারণ হলো এই যে আমরা যেরকম বলছি বিশেষ শর্তে, তাহলে এটা কিন্তু এখন বীজগণিতের নিয়মের মতো হয়েছে না? আমরা কেন সবসময় ওইখানে এটা হিসাব করি? কারণ হলো ওইখানে আমরা ধরে নিই একই দিকে কাজ করছে, কিন্তু এইচএসসি লেভেলে এসে এই কথাটা সত্য হবে না। এইচএসসি লেভেলে এখন কিন্তু তোমাদেরকে কোণ দিবে যে 30 ডিগ্রি কোণে কাজ করে, 40 ডিগ্রি কোণে কাজ করে, বা 40 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হয়েছে। তখন কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে ভাই আমার সাধারণ যোগ করে দিলে হবে না, যেহেতু এটা ভেক্টর রাশি, আমাকে কোণ চিন্তা করতে হবে। সো অন্য যে কোনো কোণে আগে সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, অন্য যে কোনো কোণে ওই সূত্র। আর এগুলো হচ্ছে স্পেসিফিক কয়েকটা কোণ যেগুলোতে আমরা আগে থেকে বের করে নিই আর কি, যে কী হইতে পারে। এটা যদি হয় তাহলে দেখো আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2pq কজ আলফার মধ্যে আমরা 90 ডিগ্রি বসাইছি। কজ 90 ডিগ্রির মান কত ভাইয়া? 0। এটার মান 0, এই পুরোটুকু যেহেতু গুণে আছে এই পুরোটুকুর মান হয়ে যায় 0, কিন্তু আবার এই পুরোটুকু আবার 0 করিয়ে দিতে এখানে একটা প্লাস আইকন আছে। সো আমরা বলতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার আর লিখলাম না, আর ইকুয়াল টু, তো এটা তো পিথাগোরাসের উপপাদ্যের মতো হয়ে গেল যে যদি দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে কাজ করে এদের লব্ধি হবে দুটোর বর্গের যোগফলের বর্গমূল। খুব সহজ করে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা, ঠিক আছে? তাহলে এভাবে যদি এখন আমরা হিসাব করি মেডিকেল ভর্তি পরীক্ষা যেরকম আসে, এখন যদি আমরা একটু উদাহরণ দেখি তোমাদের, তাহলে আমরা বলতে পারি ধরো এদিকে একটা ভেক্টর ও যায় 5, ও যায় 4 নিউটন বল প্রয়োগ করে, ও 5 নিউটন বল প্রয়োগ করে, ঠিক আছে? সো এদের লব্ধি কত হবে? তো আমরা এভাবে বলে দিতে পারি, ধরো লব্ধি হবে আমাদের, এটা ধরো 3 দিই তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হবে উত্তর হচ্ছে 5, আমরা এটা জানি। এটা গেল আমাদের সেকেন্ড। তাহলে এইটা এক্ষেত্রে কিন্তু আমরা কোনো ম্যাক্স টেক্স বলিনি, মিনটিন কিছু বলিনি, জাস্ট বলেছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এবার আসো পরবর্তীতে যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, কি করে? বিপরীত দিকে ক্রিয়া করে, তখন তো আমাদের এটা জানতে হবে কস 180 ডিগ্রির মান কত। তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখবা বা বিভিন্ন ইয়েতে পড়ে এসেছো নিশ্চয়। কস 180 ডিগ্রি ইকুয়াল টু -1, হ্যাঁ, -1। সো এটাকে যদি আমরা এই জায়গায় বসাই তাহলে আমাদের হয় আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার আবারও কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু -1, এই কজ আলফার মান হচ্ছে -1। সো এটা দেখো এটার সাথে মাইনাস হয়ে গিয়েছে, সো এখানে থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq রুট ওভার আছে ইকুয়ালটা আমরা দিতে পারি, এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, পি মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে এটা আমাদের সাধারণ নিয়ম না, যে দুটি ভেক্টর যদি পরস্পর 180 ডিগ্রি ক্রিয়া করা মানে কি বলবো? আমাদেরকে বলবে 180 ডিগ্রি, আমাদেরকে বলবে বিপরীত দিকে ক্রিয়া করে। কি বলবে? বিপরীত দিকে ক্রিয়া করে। এটা মনে রাখবা। 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদেরকে কিছু বলে দেয় না, অনেক ক্ষেত্রে বলে দেয়, আমাদের বলে উত্তরার ধরো পূর্ব, এরা পরস্পর কই ডিগ্রি? 90 ডিগ্রি। সো তখন তুমি বুঝে নিবা যে এরা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করেছে। তেমনি 180 ডিগ্রিতে তুমি বুঝবা কিভাবে বুঝবা? তোমাকে বলবে বিপরীত দিকে, বিপরীত দিকে, ঠিক আছে? এটা যেন আমাদের মাথায় থাকে। সো তখন আমরা কি করবো? এটা হচ্ছে এখানে আমরা পাবো আর মিনিমাম, মানে সর্বনিম্ন লব্ধি। দুটি ভেক্টরের সর্বনিম্ন লব্ধি কত হতে পারে? পি মাইনাস কিউ, এটা যেটা বড়টা সেটা। তাহলে যদি হয় আমরা এভাবে দিতে পারি যে পি মাইনাস কিউর যেটা বড় ছোট হোক সেটাই হবে, কেননা ভেক্টরের ইয়েতে আমরা বিয়োগ বলবো না। তাহলে দিক কোন দিকে হবে? আচ্ছা, এই ক্ষেত্রে তো আমরা দিক দেখেছি যে একই দিকে দুইটা যেহেতু একই দিকে কাজ করে, সো ওদের ভেক্টরের দিকও এটা।
এই ক্ষেত্রে কিন্তু এদের মাঝামাঝি একটা দিক আমরা পাবো। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত দিকের ক্ষেত্রে এর দিক হবে বড় ভেক্টরের দিকে। কোন দিকে? বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে। উদাহরণ দিতে চাচ্ছি, ওকে ফাইন, দেখো একটা উদাহরণ দিয়ে দিই, তোমরা তাহলে বুঝে যাবা। ধরো এখানে একটা বস্তু আছে, এটাকে কেউ ধাক্কা দিচ্ছে 10 নিউটন বলো এই পাশ থেকে, আর এ ধাক্কা দিচ্ছে 5 নিউটন বলে। বলো বস্তুটা কোন দিকে যাবে? উত্তর হচ্ছে যেহেতু ওর ধাক্কা বেশি, সো বস্তুটা নিশ্চয়ই এই দিকে যাবে। তাহলে আমরা একটু আগে যে বলছি যে দিক বড় ভেক্টরের দিকে, তাহলে বস্তুর গতি কোন দিকে হচ্ছে? বড় ভেক্টরের দিকে। আসলে বড় ভেক্টরকে এ, আর লব্ধি কত হবে? এদিকে হচ্ছে 10, এদিকে হচ্ছে 5, অপোজিটে ক্রিয়া করছে, সো 10 মাইনাস 5 ইকুয়াল টু 5 নিউটন। তাহলে লব্ধি হবে কিন্তু 5 নিউটন। ওর ধাক্কা দিবে আর এ কিন্তু 5 নিউটন ওর থেকে কেটে নিয়ে যাচ্ছে, আর বাকি 5 নিউটন কাজ করবে, প্লাস দিক হবে বড় ভেক্টরের দিকে। এটা সবসময় মাথায় রাখবে। তাহলে দুটি ভেক্টরের সর্বোচ্চ মান কত হতে পারে? পি প্লাস কিউ। দুটি ভেক্টরের সর্বনিম্ন মান কত হতে পারে? পি মাইনাস কিউ, বা যেটাই বড় হোক বললাম। তো এখানে কিউ বড় হলে কিন্তু উল্টাটা হবে কিউ মাইনাস পি, বাট আমাদের রেজাল্ট একই আসবে। এ দুটো ঘটনা আমরা বুঝতে পেরেছি এবং আমাদের এখন 3টা শর্ত আমাদের ফুলফিল হয়েছে। এগুলো তোমরাও চাইলে বাসায় বসে বসে ম্যাথ করতে পারো বা করে দেখতে পারো, তোমাদের জন্য এগুলো খুব হেল্পফুল হবে, তোমরা বুঝতে পারবা। এখন আসো আমাদের কিছু মেডিকেল বেসড তথ্য আমাদেরকে এবার ব্রেইনে খাটাইতে হবে। তোমরা একটু চিন্তা করো, ভাইয়া বুঝাই দিই, তখন তোমরা দেখবা যে কীভাবে মেডিকেলে প্রশ্ন করে আর তুমি কীভাবে চিন্তা করবা। লেখা আছে মূল ভেক্টর দুই সমান ভেক্টরের, এখানে কোনো রকম কোনো রকম কিছু আমরা বলবো না, মানে ইনফরমেশন দিব না, তোমার মান দিব না, তোমার থেকে আমরা রেজাল্ট বের করব। লেখা আছে মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হলে তাদের লব্ধির মান কত। তাহলে দুটি ভেক্টর সমান, দুটো ভেক্টরই পি, তাহলে এদের বিপরীতমুখী লেখা আছে, তা আমরা জানি লব্ধি আর ইকুয়াল টু পি মাইনাস পি ইকুয়াল টু 0, 0 ভেক্টর। সো এদের লব্ধির মান হচ্ছে 0, একটা ভেক্টর দিতে পারো তোমার ইচ্ছা। মান হচ্ছে 0 আর দিকের হিসাব করলে 0 ভেক্টর, তার লব্ধি হচ্ছে 0 ভেক্টর, মান হচ্ছে 0। ওকে, তাহলে বুঝতে পেরেছো দুটি সমান এবং বিপরীতমুখী ভেক্টর হলে এদের মান কত হবে? 0। তুমি চাইলে এটা এখানে বসাইতে পারো, তুমি চাইলে মূল সূত্র বসাইতে পারো। তুমি যদি এইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ওইটাতে বসাও, যেখানে দুইটার মান একই বসাবা, তখনও রেজাল্ট একই জিনিস পাবা, 0। ওকে, প্রথমটা আমাদের এইটা গেল। তাহলে এটা প্রথম। দেখো মূল ভেক্টর দুটি পরস্পর সমান এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এদের লব্ধির মান কত হবে? দেখো মূল ভেক্টর দুটি পরস্পর সমান আর এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া এটা একটু করে দেখাই, তখন তোমরা বুঝতে পারবা। আমরা আবার আমাদের নিয়মে চলে যাই। আমাদের নিয়ম হচ্ছে আর ইকুয়াল টু, ধরি আমরা ভেক্টরটা পি, সো আমরা দুইবারই পি লিখবো। এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল না, কেননা দুটি ভেক্টর, এখানে দুটি ভেক্টর একই যেহেতু, সো পি স্কোয়ার প্লাস 2p কিউ মানে পিপি কজ আলফা। কজ আলফা এর মান কত? 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রির মান কত এটা আমাদের জানতে হবে, কত? -½ কজ 120 ডিগ্রির মান -½ সো দেখো আমরা এখানে কি পেলাম? এখানে পেলাম আমরা পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, ঠিক আছে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে আমরা এই জায়গায় ইয়েতে পেয়ে যেতে পারি 2p স্কোয়ার মাইনাস, এইখানে দেখো আমরা কি করছি 2p স্কোয়ার, তবে সাবধান এখানে একটা ইনটু আছে, এটার মান আছে হাফ মাইনাস, সো এটা ভাইয়া ব্র্যাকেটে দিই, এই টু কাটা যায়, সেই জন্য আমাদের হয় পি স্কোয়ার ইকুয়াল টু পি। এটা থেকে তুমি কি সিদ্ধান্ত নিবা? উত্তর হচ্ছে দুটি ভেক্টর যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, এদের লব্ধি হবে এদের যে কোনোটির সমান, এদের লব্ধিও হবে পি। এটা কিন্তু একটা মেডিকেলের জন্য খুব ইন্টারেস্টিং ক্লু না? তাহলে কখন এরকম হবে যে দুটি ভেক্টর পরস্পর, তাহলে আমরা যদি 5 নিউটন দুটি বল দিই, এদের লব্ধিও হবে 5 নিউটন, কখন সম্ভব? উত্তর হচ্ছে এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া, এদের লব্ধি কখন 0 হবে? এরা যদি পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে, প্রথমটা। এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান কত? তাহলে এটা কিন্তু আমরা ধরি, তাহলে এটা লব্ধির মান কত? ধরো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে আমরা কি বলতে পারি? আমরা জানি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার।
তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কেন 2 cos 90 ডিগ্রির মান 0, ওই জন্য পি স্কোয়ার √2 পি স্কোয়ার, এটার মান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে 2 পি স্কোয়ার, উপরে রুট ওভার আছে √2 পি স্কোয়ার থেকে পি, তাহলে উত্তর হচ্ছে √2 পি। তাহলে এটা এই পিটা কি, এই পিটা হচ্ছে আমাদের আদি ভেক্টর যেটা আমরা প্রথমে দৌড়েছি এই মান। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এই ভেক্টরটির মান কত হবে, এদের মানের লব্ধি কত হবে দুটি ভেক্টর, উত্তর হচ্ছে তাদের যে কোনোটির √2 গুণ, কত গুণ, √2 গুণ। ভাই তোমাকে একটা উদাহরণ দিই, ধরো একটা 10 নিউটন বল নিলা, আরেকটা 10 নিউটন বল নিলা, এদেরকে 90 ডিগ্রি, এটা কিন্তু দুটি ভেক্টর সমান হইতে হবে, না হলে এই নিয়ম প্রযোজ্য না। দুটি ভেক্টর সমান হইতে হবে, আমাদের সবগুলোতে লেখা আছে দুটি ভেক্টর সমান সমান সমান, ঠিক আছে। তাহলে এদের এটা লব্ধি করতে হবে, মুখস্থ বলে দেওয়া সম্ভব। যদি এরা 90 ডিগ্রি, আমাদের যদি বলে এরা 90 ডিগ্রি, তখন আমরা মুখস্থ বলে দিব 10 √2, মানে √2 10 হওয়ার কথা আর কি। √2 10 তো আর আমরা লিখি না, আমরা লিখবো 10 √2। উত্তর একদম মুখস্থ, 1 সেকেন্ডের মধ্যে বলে দেওয়া সম্ভব মেডিকেলে। এটা গেল প্রথমটা, ঠিক আছে। কেন, ওই যে 90 ডিগ্রি হলে একই হলে √2 গুণ প্রথমটি যে কোনো একটার 10 √2, এক্ষেত্রে হবে 0, আর এক্ষেত্রে এর মান হবে 10 নিউটনের মান 10। তাহলে কোন কোন ক্ষেত্রে কোন কোন শর্তে আশা করি বুঝাইতে পেরেছি তোমাদেরকে। যদি একই দিকে বলতো 0 ডিগ্রি করে, তাহলে তো খুবই সহজ, 20 নিউটন, খুবই সহজ। আমাদের দ্বিতীয় এই ইয়েগুলো ক্লিয়ার হলো আশা করি। এখন একটা আমরা যদি সহজে দেখতে চাই, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় যে নিয়মগুলো এসেছে, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর, সূর্যোদয়ের দিকে মানে পূর্ব দিকে, দেখছো সূর্যোদয়ের দিকে বলেছে, পূর্ব দিক বলে নাই। তাহলে এদিকে গেল 12 মিটার, আমরা জানি পূর্বে এদিকে, সেই দিকে গেল 12 আর এদিকে গেল 5। সো আমাদের নিয়ম অনুযায়ী এটা হবে ওর লব্ধি হবে 13, এটা তো যে কেউ জানে। কারণ কি, 144 5 25, 144 আর 25 169, সো সেখান থেকে 13। এটা আমরা যারা ম্যাথ করছি তারা এমনিতেও জানি যে বর্গের এভাবেই কাজ করে, 4 3 5 এভাবেই সাধারণত কম্বিনেশনগুলো দেওয়া থাকে, নাও থাকতে পারে, তখন ক্যালকুলেটরে চাপ দিতে হবে। মেডিকেলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেন তাহলে মেডিকেলে উত্তর করতে সহজ। তাহলে উত্তর হচ্ছে 13 মিটার, উত্তর কত 13। এটা কিন্তু দুইবার আসছে, 12-13তে আসছে, আবার মেডিকেলে 20-21 আসছে। তাহলে যারা আগে পড়ে গেছে তার কিন্তু কমন পড়ে গেছে। এবং আমি মনে করি এখন তোমাদের সিরিয়াস হওয়ার সময়, তাই না? আমাদের এখন দিন দিন মেডিকেল ভর্তি পরীক্ষা আরও বেশি কঠিন হতে যাচ্ছে, আরও বেশি মানে ফুল সিলেবাস হতে যাচ্ছে। সো আমাদের একটু বেশি পরিশ্রম এখন করা জরুরি হয়ে গেছে। দ্বিতীয়ত দেখো, দুটি সমান মানের বলের লব্ধির মান যে কোনো একটির বলের মানের সমান হলে দুটির মধ্যবর্তী কোণ কত হবে, এটা বলে দিছি ভাই একটু আগে করে, যে 120 ডিগ্রি হবে। তাহলে যারা তোমার বন্ধুবান্ধব যে ভাইয়া এরকম ধরো পড়েনি, ওই ম্যাথ করা জানে, তার জন্য কিন্তু এরকম হয় না। সে এটা ম্যাথ করতে বের করতে পারবে, কিন্তু 120 ডিগ্রি এটা বের করতে যত সময় লাগবে তুমি মুখস্থ বলে দিবা। দুটি সমান 90 ডিগ্রি √2 গুণ তুমি মুখস্থ বলে দিবা, তোমার অত সময় নাই এটা করার, এটা দেখার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হলো আমাদের ব্যাপারটা। তৃতীয়টা দেখো, দুটি দিক রাশির লব্ধির সর্বোচ্চ মান 12, সর্বনিম্ন মান 2 একক। তাহলে আমরা সর্বোচ্চ লব্ধির সর্বোচ্চ মান 12 একক, তাহলে আমরা ধরি একটা হচ্ছে পি আর একটা হলো কিউ। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 12, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, আর লব্ধির সর্বনিম্ন মান পি মাইনাস কিউ ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে আমরা যোগ করে দিব প্রথমে 2p ইকুয়াল টু 14, পি ইকুয়াল টু 7। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে কিউ ইকুয়াল টু 5, সহজ উত্তর। তাহলে 7 একক এবং 5 একক এভাবে তোমাকে বের করতে বলতে পারে, তো তুমি এটা করবা এবং তুমি এটা চিন্তা করে বলবা, ঠিক আছে। আমাদের লেখা আছে দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 28, সর্বনিম্ন মান হচ্ছে 4। বল দুটি, এটা একটু আরেকটা পার্ট আছে, তাহলে আমরা আগে বল দুটি নির্ণয় করি, তারপর আমরা পরের পার্টে যাই। আমরা বল দুটি আবারও নির্ণয় করি, আমরা জানি 2p ইকুয়াল টু হবে, দেখো ভাই কত ফাস্ট করে ফেলবো, এটা 32, তাহলে p ইকুয়াল টু হবে 16, ঠিক আছে। তাহলে 16 আর 28, তাহলে কিউ ইকুয়াল টু হবে 12, দেখছো। তাহলে 16 আর 12 উত্তর বের হয়ে গেছে না? তুমি যখন আস্তে আস্তে করতে থাকবা, প্র্যাকটিস করবা, তখন তোমরা কখনো এরকম ফুল করবা না। ভাইয়া একটু আগে যেমন করাইলাম, ওইটা কখন করবা? পরীক্ষার সময়।
বা যখন দরকার পড়বে একটা নিয়ম শেখার সময় তুমি একটা নিয়ম শিখে যাবে আমি কীভাবে প্রেজেন্ট করব, বাকি সময়টুকু যখন ম্যাথ করবা জাস্ট শর্টকাট, তোমার জাস্ট উত্তর মিলাইতে পারতেছো কিনা তুমি শুধু এটা চেক করবা, আর কিছু করার দরকার নেই। সো আমরা এটা বের করে ফেললাম, এটা আমাদের জন্য একদম বাচ্চাদের ছোটোবেলার ম্যাথ, এটা করলাম। এখন আমাদের বলেছে বল দুটি পরস্পর এর সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে এবার হচ্ছে এই দুটি এরা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে আর ইকুয়াল টু √/, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 256 প্লাস 144, উত্তর হচ্ছে √/400, √/400 মান হচ্ছে 20, উত্তর হচ্ছে কত 20 লেখা নাই, আচ্ছা যাই হোক 20 নিউটন উত্তর লেখা থাকলে তাহলে তোমরা বুঝো যে ঠিক হয়েছে সব কিছু। তাহলে 20 নিউটন, বুঝতে পেরেছো আশা করি। তাহলে এই যে কিভাবে করেছি, তাহলে প্রথম পার্ট বের করেছি, দ্বিতীয় পার্ট বের করেছি, এভাবে কম্বাইন করে দিবে তোমাকে সিকিউতে, তুমি সেগুলো এখন দেখো তুমি পারো কিনা। আমি বারবার তোমাদেরকে বলি নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে ট্রাই করলে সমস্যায় পড়বা, সেটা শিখবা, তখন তুমি গ্রো হবা। আর ভাইয়া সব করে দিলে তুমি লিখলে ভাইয়া গ্রো হবে, তুমি গ্রো হবা না, তুমি পারবা না পরীক্ষার হলে, তোমাকে চেঞ্জ করে দিলে তুমি ধরা খাবা। এবং এইচএসসিতে তো রিস্ক নেওয়ার কোনো কারণ নেই। একটু এমসিকিউগুলো সলভ করে দিই যে মেডিকেলে আমাদেরকে কীভাবে ধরতে পারে, কোচিংয়ে কীভাবে আমাদের ধরে, অ্যাডমিশন কোচিং কীভাবে পড়ায়। দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে যখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আমাদের শিক্ষার্থীরা এখন 100তে 100 বলে দিবে। সর্বনিম্ন হবে কখন, যখন 180 ডিগ্রি, সর্বনিম্ন হবে যখন 180 ডিগ্রি, আর 60-65-তে মাঝামাঝি হবে সেটা আমরা বলবো না। 5 এবং 10 মানে দুটি নিউটন কণার উপর প্রযুক্ত বল, নিম্নের কোন বলটি লব্ধি হতে পারে না। বলছে যে 5 এবং 10 নিউটন, এটা দুইটা বল করছে, কোনো কিছু বলা নাই কোনটন, বলছে কোনটি লব্ধি হতে পারে না। এই যে এটা তো ধরো তুমি ধরা খাইলা, কিন্তু খাবা না, কারণ ভাইয়া তোমাদের এটা শিখাই দিচ্ছি। লব্ধির সর্বোচ্চ মান হতে পারে 5 এবং 10-এর 15, আর লব্ধির সর্বনিম্ন মান হতে পারে 5 এবং 10-এর 5। সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের বাইরে কোনো লব্ধি হতে পারে না, এর ভেতরে লব্ধির মান থাকতে হবে, যে কোনো কোণে এর ভেতরে মান থাকতে হবে। তাহলে এটাই আমাদের মেইন কথা। এখন যদি আমরা এটা দেখি, 5 নিউটন হতে পারে, 10 পারে, 15 পারে, 20 পারে না, কারণ লব্ধির সর্বোচ্চ মান 15 হয়, 20 হওয়ার কোনোভাবেই সম্ভব না এই ভেক্টর দুটোর, তাই না? কারণ বুঝতে পেরেছো মেডিকেল কীভাবে ধরবে। এখন তুমি ধরো একবার শিখলা, এটা একটু আগে ধরো তুমি পারতা না, এখন তোমার মাথা খুললো, ও আচ্ছা এইভাবেও চিন্তা করতে হবে, শেষ। এটা যদি ভাইয়া করে দিই তোমার চিন্তা হবে না, তুমি আচ্ছা কী লিখেছো তুমি নিজেও জানো না, ভাইয়াও জানি না। এই জন্য বলেছি নিজে গ্রো চাইলে করো, ভাইয়া শুধু তোমাদেরকে পড়াই দিচ্ছি, স্যাম্পল দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, তারপরে সমস্যা হলে আমাকে জানাও যে ভাইয়া আমার এই সমস্যা হচ্ছে। আর কি আছে, এটা তো দিয়েছি আমরা, ওকে। সো এতটুকু তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো, আমরা ভেক্টরের সূত্রগুলো ভালো করে বুঝতে পারবো। আবারও বলছি আমরা কি কি সূত্র বলেছি ভেক্টর যোজনের, প্রথমে বলছি ভেক্টর যোজনের কী কী নিয়ম মানে, তখন আমরা তোমাদেরকে করে বলছি যে বিনিময়, ওই জায়গাগুলোতে প্রত্যেকটা করে সুন্দর করে বুঝেছি যে বিনিময় মানে, সংযোজন মানে, বন্টন মানে। এবার আমরা বলেছি ভেক্টরের সূত্রগুলো, তখন ভাইয়া বলেছি তোমাদেরকে সাধারণ, ত্রিভুজ, সামান্তরিক, বহুভুজ, উপাংশ, বুঝতে পেরেছো? তাহলে আমরা সাধারণের ক্ষেত্রে বলেছি যে যদি একটি ভেক্টরের শেষ বিন্দু আর একটি বিন্দুর আদিবিন্দু হয়, যদি এরকম হয়, তাহলে প্রথম ভেক্টরটির শেষ বিন্দু আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরটির শেষ বিন্দু, এদের সংযোগ রেখা হবে এদের লব্ধি, আর দিক হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত শেষ। ত্রিভুজে বলেছি আমরা যে যদি ত্রিভুজের দুটো সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর একই ক্রমে যদি স্থাপন করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি হবে এদের লব্ধি, এবং বিপরীত ক্রমে, আমরা দিক বলতে বলে যে বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে, এর অর্থ হলো দিক হবে বিপরীত, সহজ কথা। এরপর আমরা সামান্তরিকে বলেছি যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি একই বস্তুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে অঙ্কিত ওই বিন্দু থেকে অঙ্কিত আমাদের যে লম্ব সামান্তরিকের কর্ণ, সেটি হবে ভেক্টরদ্বয়ের লব্ধি, এবং দিক হবে প্রথম ভেক্টর থেকে সামথিং, যেটা আমরা মাপতে হবে, তাই না? দিক হবে দুটি ভেক্টর মাঝামাঝি কিছু একটা, ওই কর্ণই মান দিক, এটা আমরা মাপতে হবে, ঠিক আছে? বহুভুজ সূত্র তো আর পড়াই নাই, কেন পড়াই নাই? কারণ বহুভুজ সূত্র হচ্ছে 4 দিক ঘুরে সেটা, আর উপাংশ সূত্র ভাইয়া বলেনি, তাই না? কারণ উপাংশ বিভাজন আমরা পরবর্তী ক্লাসটাতে জানবো, অল্প করে শিখো, ভালো করে শিখো, আর মাত্র 2-3টা ক্লাস, 2টা ক্লাসই এটা মোর দেন এনাফ আমাদের জন্য।
সো এবার দেখো চিন্তা করে যে তুমি কিভাবে পড়তে চাও, কীভাবে করতে চাও। আমি মনে করি এভাবে পড়লে তুমি মেডিকেল এবং একাডেমিক এবং সবগুলো সুন্দর করে কভার করতে পারবা। তোমাদের যাদের মেডিকেলের স্বপ্ন এবং চাচ্ছ এখন থেকেই এইচএসসিতেই মেডিকেলের জন্য অল্প অল্প করে প্রিপারেশান নিয়ে রাখতে, যাতে আমি মেডিকেল বেসড একাডেমিক প্রিপারেশানটা নিতে পারি, তাদের জন্য কিন্তু আমাদের এই প্রজেক্ট ডিএমসিয়ান ব্যাচটা। এই ব্যাচের সুবিধা হলো তোমার যদি মেডিকেল ইচ্ছা থাকে এখন থেকে তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবা, একাডেমিক প্রিপারেশানটাও খুব ভালোভাবে হয়ে যাবে। প্লাস যাদের জিপিএ কম তাদের জন্য কিন্তু আমাদের বিশেষ স্ট্র্যাটেজি, যাতে করে তুমি মেডিকেলে কিছু মার্ক অতিরিক্ত পাও, 5-7 মার্ক, যেটা তোমাকে তোমার যে জিপিএতে কাটা যাবে 5 মার্ক, 4 মার্ক, 3 মার্ক, 1 মার্ক, 2 মার্ক, তোমাদের নানা মার্ক, সেগুলোতে হেল্প করবে। তো সবগুলো কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবা কোর্স, তাই না? ডিএমসিয়ান একাডেমি আমাদের অ্যাপেও পেয়ে যাবা, ল্যাপটপ থেকে করতে চাইলে ওয়েবসাইটে করবা। এবং এইখানে দেখো আমরা সুন্দর করে তোমাদের কোর্স ডিটেলস দিয়ে দিয়েছি, যে কীভাবে তুমি ক্লাস করবা, গাইডলাইন, কোন কোন জিনিস মানবা, কোন কোন জিনিস মানবা না, এভরিথিং। সাথে পাবা পিডিএফ, দাগানো বই, নোট, সাজেশানগুলো এই জায়গাটাতে পাবো। আমরা বোটানি ক্লাস পেয়ে যাব প্রত্যেকটি অধ্যায়ের, আমাদের ফুল সিলেবাসের কোর্স, সো প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস প্লাস এক্সাম পেয়ে যাব আমরা। তেমনিভাবে জুলজিতে ক্লাস প্লাস এক্সাম পেয়ে যাব। পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয়, রসায়ন প্রথম দ্বিতীয়। মেডিকেলের যে 6টা গুরুত্বপূর্ণ গ্রুপিয়াল বিষয় 6টাই কাভার হয়ে যাবে ভাইয়ার সাথে। প্লাস ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এটা ভাইয়া তোমাদেরকে দিব এক্সট্রা। এটা মেডিকেলের অ্যাডভান্স প্রিপারেশান, যেটা আমরা এখন থেকে নিয়ে থাকবো, যাতে মেডিকেল কোচিংয়ে যখন আমাদের ইংলিশ আর জিকে আসে, এটাতে কিন্তু 25 মার্ক। এটাতে আমরা অনেক শিক্ষার্থী মার্ক হারিয়ে ফেলে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের যাদের জিপিএ কম, আমরা এটা থেকে যাতে মার্কটা কাভার করতে পারি, আমাদের যাদের স্বপ্ন ঢাকা মেডিকেল, আমরা যেন এই এক্সট্রা মার্ক আমাদেরকে এগিয়ে রাখে, সেজন্য এখন থেকে আমরা এটা পড়বো। প্রবলেম সলভিং এবং নোটিশ টেলিগ্রাম গ্রুপ অ্যাড করে দেওয়া হচ্ছে, এবং সাপ্তাহিক গাইডলাইন সেশন, যেটা আমরা সপ্তাহে 6 দিনই ক্লাস দিব। 7ম দিনে তুমি সুন্দর করে গাইডলাইন সেশনে এক্সাম দিবা, এবং ভাইয়ের সাথে কথা বলবো আমরা যে ভাইয়া কী কী সমস্যা আমাদের হচ্ছে, কিভাবে হচ্ছে। প্লাস তোমার ইনস্ট্যান্ট সমস্যার সমাধান দরকার, সেটার জন্য কিন্তু আবার টেলিগ্রাম গ্রুপ আছে। আর সাপ্তাহিক গাইডলাইন হচ্ছে সপ্তাহের কথাবার্তার জন্য, ঠিক আছে? সো এই এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এখানে খুবই সাজানো করে। লাইভ ক্লাস হবে সন্ধ্যার পর থেকে, অর্থাৎ 7টা থেকে রাত 9টায়। তুমি চাইলে, যেহেতু অ্যাপেই দেখতে পাচ্ছ, সবগুলো ক্লাস ওয়েবসাইটেই থাকবে, সো রেকর্ডেডও করতে পারবা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে। তোমরা জানো এক একটা সাইকেল যখন আমরা করি, আমরা তোমাদেরকে 12টা সাইকেল দিয়েছি, অর্থাৎ তোমার পুরো এইচএসসি 27-এর পুরো ফার্স্ট ইয়ার যাবে, এবং এইচএসসি 26-এর জন্য এটা কিন্তু যার এইচএসসি পর্যন্ত যতটুকু সময় আছে, হাতে 10-11 মাস ততটুকুই। এই সময়টুকুতে তোমরা জানো এক একটা বিষয় পড়তে গেলে তোমার 4-5 হাজার টাকা করে লাগে অনলাইনেই, সেখানে তোমার 8 বিষয় পড়তে গেলে 40,000 টাকার মতো খরচ হয়ে যাইতো। সেইটাতে আমরা তোমাদেরকে দিয়েছি সবগুলো মাত্র 5,750, তারপর এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে 5,350 টাকা। এটা আমরা 20 জুলাই থেকে ক্লাসটা কিন্তু শুরু করছি। সো দ্রুত ভর্তি হয়ে একটা সুন্দর গোছানো প্রিপারেশান নাও। ক্লাসগুলো দেখেছো, করছো, যখন ভালো লাগে তুমি বুঝতে পারছো, এগুলো তুমি বুঝতে পারো। এবং যাদের মেডিকেলে বেশি ইচ্ছা, তোমাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা বেশি করে সাজানো, বেশি উপযুক্ত হবে। সো এতটুকুই। যারা ভর্তি হতে যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, এবং শুধুমাত্র আমাদের ডিএমসিয়ান একাডেমি ওয়েবসাইট, আমাদের প্রোভাইড করা হোয়াটসঅ্যাপ, আমাদের প্রোভাইড করা পেজ, এগুলোতেই শুধুমাত্র যোগাযোগ করবা, বাইরে কোথাও কোনোভাবেই যোগাযোগ করা যাবে না। ভালো ও সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।